ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সংস্কৃত ক্লাস অ্যান্ড কালচার। বৈদিক সাহিত্যের ইতিহাস সম্পর্কিত যে ক্লাসের সিরিজ আলোচিত হচ্ছে, আজকে তার তৃতীয় ক্লাস। এই ক্লাসে সামবেদ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা আলোচিত হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। সামবেদ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা। শ্রীমদ্ ভগবদ্ গীতার নাম আমরা সবাই শুনেছি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন নিজের বিভূতি সম্পর্কে বর্ণনা করছিলেন, তখন বলেছিলেন, বেদানাং সাম বেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। অর্থাৎ বেদ সমূহের মধ্যে আমি সামবেদ। ভগবান শ্রীকৃষ্ণ সামবেদকে নিজের স্বরূপ এর সঙ্গে তুলনা করেছেন। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় সামবেদ। চারটি বেদের মধ্যে ক্ষুদ্রতম বেদ, ছোট্ট বেদটি হলো সামবেদ। সাম শব্দের অর্থ কী? সাম শব্দের অর্থ আমরা সবাই জানি। সাম শব্দের অর্থ হলো গান। তাহলে সাম কাকে বলবো? সাম কি? সুর সহযোগে যখন ঋক মন্ত্রগুলি উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় সাম। সুর সহযোগে যখন ঋক মন্ত্রগুলি, অর্থাৎ ঋগ্বেদের মন্ত্রগুলি যখন স্বর সহযোগে উচ্চারিত হয়, তখন হয় সেটা ঋক মন্ত্র। আর যখন ঋগ্বেদেরই মন্ত্র সুর সহযোগে উচ্চারিত হয়, তখন সেটাকে বলবো আমরা সাম মন্ত্র। তার সুর কয়টি? সুর 7টি। সরজ, ঋষভ, এই সমস্ত যে 7টি সুর আছে, সেইগুলো সুর। আসলে সপ্তস্বরকে সায়ন কিভাবে বর্ণনা করেছেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে হয়েছে। আবার সামবেদের যে 7টি স্বর, তার নাম হচ্ছে গিয়ে ক্রুষ্ট। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মন্ত্র এবং অতিস্বার্য। তাহলে 7টা স্বর গেল এইভাবে। এই 7টা স্বর কনভার্ট হয়ে যখন ভারতীয় মার্গসঙ্গীতে যখন পরিবেশিত হচ্ছে, এই 7টা স্বরের নাম পাল্টে যাচ্ছে। কি নাম হচ্ছে তখন? সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত ও নিষাদ। এই 7টা। আমরা বর্তমানে যে সঙ্গীত সাধনা করি, সেখানে যে সুরের সাধনা করা হয়, সা, রে, গা, মা, পা, ধা, নি, এই 7টা সুর এসেছে যথাক্রমে সরজ থেকে সা, ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা, মধ্যম থেকে মা, পঞ্চম থেকে পা, ধৈবত থেকে ধা, নিষাদ থেকে নি। তাহলে মোট গিয়ে হলো এই 7টা স্বর। তাহলে এই 7টা সুর। এই 7টি সুর যখন ঋক মন্ত্রে অ্যাড হয়ে যায়, যোগ হয়ে যায়, তখন সেই মন্ত্রগুলোকে বলা হয় সাম মন্ত্র। ক্লিয়ার? এইবার এই সাম মন্ত্রের যে কালেকশান, সংকলন, তাকে বলা হয় সামবেদ সংহিতা। আমরা জানি সংহিতার অর্থই হচ্ছে সংকলন করা। তাহলে সামবেদ সংহিতা মানে হচ্ছে সামের সংকলন। সামবেদ সম্পর্কিত কয়েকটা উক্তি আছে, আমরা একটু ছোট্ট করে শুনে নেব, প্রয়োজন পড়লে একটু মনে রেখে দেব, লিখে নেব। ঋগ্বেদে বলা হয়েছে, জাগরণশীল ব্যক্তি সাম প্রাপ্ত হন। ইয়ো জাগার তমু সামানি যন্তি। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি জেগে থাকেন, তিনি নাকি সাম মন্ত্র প্রাপ্ত হন। যাই হোক, এইটা হচ্ছে ঋগ্বেদে বলা হয়েছে। অথর্ববেদে আবার কি বলা হয়েছে? সামকে পরব্রহ্মের রোম রূপে বিবেচনা করা হয়েছে। পরব্রহ্মের রোম স্বরূপ। সামানি যস্য লোমানি। আবার শৌনকের মতে, যিনি সাম জানেন, তিনি বেদের রহস্যও জানেন। সামানি ইয়ো বেত্তি স বেদঃ তত্ত্বম। সাম যিনি জানেন, তিনি পরব্রহ্মের স্বরূপকেও জানেন।
বৃহদারণ্যক উপনিষদে একটা কথা বলা হয়েছে যে সা শব্দের অর্থ হচ্ছে ঋক এবং অম শব্দের অর্থ হচ্ছে স্বর। তাহলে কি হচ্ছে, স্বরপ্রধান গীতিময় ঋককে সাম বলা হয়। তাহলে স্বর বলতে এখানে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত এর সঙ্গে গীত, সঙ্গীত যুক্ত হয়ে যে সমস্ত ঋকগুলো থাকে তাকে সাম বলা হচ্ছে। ছান্দোগ্যোপনিষদে স্বরকে সামের গতি বলা হয়েছে, অর্থাৎ স্বরই হচ্ছে সামের মূল বিষয়। জৈমিনীর মতে গীতিষু সামাখ্যা, অর্থাৎ গানগুলি হচ্ছে সাম। তো এই তো গেল সামবেদ সম্পর্কিত বিভিন্ন উক্তি। এইবার আমরা জানব সামবেদের শাখা। তো সামবেদের শাখা আমরা এর আগে ঋগ্বৈদিক মন্ত্র যখন ঋগ্বেদের যখন ক্লাস করছিলাম সেই সময় আমরা জেনেছিলাম শাখা কাকে বলে। যদি আপনাদের কারো শাখা সম্বন্ধে জানতে অসুবিধা হয় তাহলে আপনারা সেকেন্ড ক্লাসে ঋগ্বেদ সম্পর্কিত যে ক্লাস, সেকেন্ড ক্লাস, সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারেন। এই বিষয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে সামবেদের শাখা সহস্র, সহস্র মানে 1000টি শাখা। সামবেদের সহস্র শাখার উল্লেখ করা হয়েছে। কোথায় কোথায় উল্লেখ করা হয়েছে? বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে সামবেদের 1000টি শাখা। মহাভাষ্যকার পতঞ্জলি সামবেদের 1000 শাখার কথা বলেছেন। তাহলে মহাভাষ্যকার পতঞ্জলিও সামবেদের যে 1000টি শাখা তিনি বলেছেন। দিব্যাবদানে 1080টি শাখার কথা বলা হয়েছে। প্রপঞ্চ হৃদয়ে 12টি শাখার কথা বলা হয়েছে। জৈমিনীয় গৃহ্যসূত্রে 13টি শাখার কথা বলা হয়েছে। আচার্য সত্যব্রত সামশ্রমীর মতে সামবেদের শাখার সংখ্যা 13টি। চরণপুহে সামবেদের 7টি শাখার নাম পাওয়া যায়। তো এতগুলো শাখার নাম কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা সামবেদের মূল 3টি শাখার নাম বলবো। তাহলে সামবেদের শাখা যদি লিখতে বলা হয় তাহলে এইগুলো শাখার কথা কমায় উল্লেখ করে আমরা শেষমেশ লিখব সামবেদের মূলত 3টি শাখা লক্ষ্য করা যায়। 1 কৌথুম শাখা, 2 জৈমিনীয় শাখা, 3 রানায়ণীয় শাখা। তাহলে শাখা হচ্ছে সামবেদের 3টি, কৌথুম, জৈমিনীয় আর রানায়ণী। কৌথুম শাখা গুজরাটে বেশিরভাগ প্রচলিত। কৌথুম শাখা গুজরাটে বেশি প্রচলিত। জৈমিনীয় শাখা কর্ণাটকে বেশি প্রচলিত আর রানায়ণীয় শাখা মহারাষ্ট্রে বেশি প্রচলিত। এইবার সামবেদের বিভাগ। সামবেদ সংহিতা কয় ভাগে বিভক্ত? সামবেদ সংহিতা সাধারণত 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে আর্চিক, দ্বিতীয় হচ্ছে গান। তাহলে সামবেদ সংহিতা আর্চিক ও গান এই 2 ভাগে বিভক্ত। আর্চিক কি? ঋকমন্ত্রের সংকলনই হচ্ছে আর্চিক। ঋকমন্ত্রের সংকলনকে আর্চিক বলা হচ্ছে। আর্চিক আবার 2 ভাগে বিভক্ত। কি কি? পূর্বার্চিক এবং উত্তরার্চিক। পূর্বার্চিকের অপর নাম ছন্দার্চিক। এবার মন্ত্র সংখ্যা। পূর্বার্চিকের মন্ত্র সংখ্যা হচ্ছে 650 আর উত্তরার্চিকের মন্ত্র সংখ্যা হচ্ছে 1275। তাহলে সমগ্র সামবেদের মন্ত্র সংখ্যা হচ্ছে 1875টি। সমগ্র সামবেদের মন্ত্র সংখ্যা 1875টি। তার মধ্যে 75টি মন্ত্র বাদ দিয়ে বাকি 1800টি মন্ত্রই ঋগ্বেদ থেকে গৃহীত হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? যে 1875টি মন্ত্রের মধ্যে 1800টা মন্ত্রই ঋগ্মন্ত্র, ঋগ্বেদের মন্ত্র। তাহলে সামবেদের মূল মন্ত্র কয়টি? 75টি। ক্লিয়ার ব্যাপারটা? এক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, মানে ব্যতিক্রম তো নয়, মতান্তর। কারো কারো মতে 1810টি হচ্ছে সামবেদের সমগ্র মন্ত্র, আবার কোথাও কোথাও বলা হয়েছে 1549টি হচ্ছে সামমন্ত্র। তো যাই হোক, 1875টি হচ্ছে সমগ্র, সামগ্রিকভাবে বিবেচনা করলে 1875টি হচ্ছে সামমন্ত্র। তাহলে এইবার এই সামমন্ত্রগুলো
ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, এই জন্য বলা হয়েছে ঋক সামনাং যোনি। ঋক সামনাং যোনি অর্থাৎ ঋক সামের যোনি। যোনি বলতে এখানে উৎসস্থল বোঝানো হয়েছে। যোনি বলতে এখানে বুঝতে হবে উৎপত্তি স্থল বা উৎসস্থল। এইবার বিভাগগুলো কি কি একটু জেনে নেব। সামবেদের পূর্বার্চিক 6টি প্রপাঠক ও 6টি অধ্যায় বিভক্ত। 6টা প্রপাঠক আর 6টা অধ্যায়। পূর্বার্চিকের প্রত্যেকটি প্রপাঠককে 10টি লক্ষ্য করা যায়। এইবার আমরা জানব 10টি কী। পূর্বার্চিকের প্রত্যেকটি প্রপাঠকে 10টি করে সূক্তের সংকলন আছে। প্রত্যেকটা প্রপাঠকে 10টা করে সূক্ত আছে, এই জন্য এগুলোকে 10টি বলা হয়। ছন্দ, আরণ্যক ও উত্তরা 10টি এই 3 প্রকার। ছন্দ, আরণ্যক আর উত্তরা 10টি হচ্ছে 3 প্রকার। এইবার পূর্বার্চিকের মন্ত্রগুলি 4টা পর্বে উল্লিখিত হয়েছে। আসলে একই জিনিসকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে বলে এতগুলো ভাগ লক্ষ্য করা যায়। যদি সামবেদের বিভাগ জানতে চাই তাহলে আমরা আর্চিক গান লিখব, পূর্বার্চিক আর উত্তরার্চিক লিখব, আর মোট মন্ত্র সংখ্যা লিখব, আর বেশি কিচ্ছু লিখতে যাব না। তবু আমরা একটু জেনে রাখি, যদি বলা হয় যে কয়টি পর্বে ভাগ করা হয়েছে, পূর্বার্চিকের মন্ত্রগুলি কয়টি পর্বে বিভক্ত, তাহলে উত্তর হবে আগ্নেয় পর্ব, ঐন্দ্র পর্ব, পবমান পর্ব এবং আরণ্যক পর্ব। তাহলে মোট পর্ব হলো কয়টি? 4টি পর্ব। এগুলো আমরা লিখে রেখে দেব। সামবেদের উত্তরার্চিক 9টি প্রপাঠক আর 21টি অধ্যায় বিভক্ত। 9টি প্রপাঠকে আর 21টি অধ্যায় বিভক্ত। এখানে মোট 400টি সাম গান আছে। এবার উত্তরার্চিকেই কিন্তু গানটা ঢুকে গেছে, উত্তরার্চিকের মধ্যেই গান ঢুকে গেছে। তাহলে সামবেদের গান গ্রন্থ 4 ভাগে বিভক্ত। কি কি? গ্রামগেয় গান, অরণ্যগেয় গান, উহ গান এবং উজ্জ গান। তাহলে মোট 4 প্রকার গান। গ্রামগেয় গানটা কি? যে সমস্ত গান গ্রামে গাওয়া হতো সেগুলি গ্রামগেয় গান। এগুলিকে এর অপর নাম হচ্ছে প্রকৃতি গান বা জনি গান বা বেদসাম। আবার অরণ্যগেয় গানগুলো কি? যে সমস্ত গান গ্রামে গাওয়া হতো না, গ্রামে গাইতে বারণ করা হতো, নিষিদ্ধ আর কি, কিন্তু অরণ্যে গুরুর কাছে শিখতে হতো, সেই গানগুলিকে বলা হচ্ছে অরণ্যগেয় গান। উহ গান কি? যজ্ঞে গ্রামগেয় গানের ক্রম অনুসরণের নির্দেশ যেখানে আছে সেগুলি হচ্ছে উহ। আর উজ্জ কি? যেখানে অরণ্যগেয় গানের ক্রম অনুসরণের নির্দেশ আছে সেই গ্রন্থকে বলা হচ্ছে উজ্জ। তাহলে মোট হয়ে গেল। এইবার সাম গান সম্পর্কে আলোচনা হবে। সাম গান কয় প্রকার? সাম গান 5 প্রকার। হিংকার, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার ও নিধান। হিংকার, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার ও নিধান, এই 5 প্রকার হচ্ছে সামগান। আর এর আগে তুমি সামবেদের যেগুলো স্বর সেগুলো বলে দিয়েছি, সপ্ত সুর সমস্ত বলে দিয়েছি। সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত ও ঋষভ বলে দেওয়া হয়েছে। এইবার সাম বিকার। সাম বিকার কয় প্রকার? সাম বিকার অর্থাৎ হচ্ছে গানের বিকার, বিকৃতি, কিভাবে গান পরিবর্তন হয়, গান যখন গাওয়া হয় সেই গানগুলো কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে চেঞ্জ হয়, কিছু ঢোকে, কিছু বেরিয়ে যায়, কিছু সংযোজন হয়, কিছু বিয়োজন হয়। এই যে বিকার, গোটা বিকারটা কয় প্রকার? 6 প্রকার। কি কি? বিকার, বিশ্লেষণ, বিকর্ষণ, অভ্যাস, বিরাম এবং স্তব। তাহলে 6 প্রকার কি একটু অল্প করে জেনে নেব। বিকার মানে হচ্ছে অক্ষরের পরিবর্তন, অর্থাৎ কোনো সাম মন্ত্র যদি বলতে হয়, গান যদি গাইতে হয়, সেক্ষেত্রে কখনো কখনো অক্ষরের পরিবর্তন হয়, এটাকে বিকার বলা হচ্ছে। পদের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে বিশ্লেষণ বলা হয়।
আর যে কোনো একটা স্বরের উচ্চারণ যদি দীর্ঘক্ষণ হয়, টানা সুরে হয়, প্লুত যেখানে বেশি ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে বিকর্ষণ। অভ্যাস মানে হচ্ছে আবৃত্তি করা, বারবার উচ্চারণ করা। কোনো পদের যদি পুনঃ পুনঃ উচ্চারণ হয়, বারবার উচ্চারণ হয়, তাকে বলা হচ্ছে অভ্যাস। বিরাম মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, থেমে যাও। আমরা যে জ্যোতি ব্যবহার করি, আমরা যে থেমে যাই, কথা বলতে বলতে কখনো থেমি না, থামলে কিন্তু একটার সঙ্গে একটা মিশে গিয়ে অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলবে। তো এই থামাটাকেই বলছে বিশ্রাম বা বিরাম। আর স্তব বলতে বোঝাচ্ছে গানযোগ্য অতিরিক্ত বর্ণের সংযোজন, অর্থাৎ যেখানে আরও এক্সট্রা কোনো পদকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কোনো পদের পরিবর্তন মানে একটা পদের বদলে আর একটা পদ, আর সংযোজন মানে হচ্ছে কি ওখানে কিছুই ছিল না, নতুন একটা পদ ঢুকিয়ে দেওয়া হলো, এইটাকে বলা হচ্ছে স্তব। তাহলে মোট 6টাই সাম্বিকার সম্বন্ধে আমরা কিন্তু জেনে গেলাম। আচ্ছা, ভারতীয় সঙ্গীত শাস্ত্রের মূল উৎস সামবেদ, কারণ 7টি স্বর যোজনা করে সামগান গাওয়া হতো। আবার ওই 7টি স্বরই পরবর্তীতে পরিবর্তিত হয়ে ভারতীয় মার্গ সঙ্গীতে পর্যবসিত হয়েছে। স্বরগুলো আমি আগে আলোচনা করে দিচ্ছি, স্বরজ্যোতি সব, এগুলো একটু ব্যাকে গিয়ে দেখে নেবে। এই গেল সামবেদ সংহিতা। এরপর সামবেদের সঙ্গে সম্পৃক্ত ব্রাহ্মণ গ্রন্থ কয়টি? সামবেদের সঙ্গে সম্পৃক্ত ব্রাহ্মণ গ্রন্থ কিন্তু অন্যান্য বেদের তুলনায় এখানে সবচেয়ে বেশি। সামবিধান ব্রাহ্মণের ভাষ্যে সায়নাচার্য সামবেদের 8টি ব্রাহ্মণের কথা বলেছেন। তাহলে ভাষ্যটা একটু শুনে নিই। অষ্টৌ হি ব্রাহ্মণ গ্রন্থা প্রৌঢ় ব্রাহ্মণা দিদম ষড়বিংশাখ্যাং দ্বিতীয়ং স্যাৎ ততঃ সাম বিধির্ভবেৎ আর্ষেয়ং দৈবতং চৈব মন্ত্রং বোপনিষত্ততা সংহিতোপনিষদবংশো গ্রন্থাষ্টাবিতিরিতা। অর্থাৎ সামবেদের ব্রাহ্মণ সংখ্যা 8টি। কেউ কেউ আবার 9টি ব্রাহ্মণের কথাও বলেছেন। তাহলে 8টি ব্রাহ্মণের নাম হলো প্রৌঢ় বা পঞ্চবিংশ ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, আর্ষেয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, মন্ত্র বা উপনিষদ বা ছান্দোগ্য ব্রাহ্মণ, সংহিতোপনিষদ ব্রাহ্মণ এবং বংশ ব্রাহ্মণ। তো এইগুলো 8টি। কিন্তু সামবেদের প্রধানত ব্রাহ্মণ হচ্ছে 2টি। কী কী? তাণ্ড বা প্রৌঢ় বা পঞ্চবিংশ ব্রাহ্মণ এবং তবলকার বা জৈমিনীয় বা ষড়বিংশ ব্রাহ্মণ। তো এই গেল সামবেদের ব্রাহ্মণ। এইবার আমরা চলে যাব সামবেদের উপনিষদ গ্রন্থে। সামবেদের উপনিষদ 2টো। সামবেদের উপনিষদ 2টো। কেনোপনিষদ, এর অপর নাম হচ্ছে তবলকার উপনিষদ, আরেকটি হচ্ছে ছান্দোগ্যোপনিষদ। তো কেনে শীতাং পততি এই মন্ত্র দিয়ে শুরু হওয়ায় কেনোপনিষদ নামকরণ হয়েছে। এটি কৌথুমি শাখার ব্রাহ্মণ ভাগের অন্তর্গত। আর ছান্দোগ্য উপনিষদ কি? ছান্দোগ্য উপনিষদে 8টি অধ্যায় আছে, 154টি খণ্ড আছে, 628টি মন্ত্র আছে। এখানে বিভিন্ন আখ্যান উপাখ্যান লক্ষ্য করা যায়। সত্যকাম জাবালের গল্প, উপকৌশলের গল্প, শ্বেতকেতু আরুণীর গল্প, শ্বেতকেতু প্রবহনের গল্প ইত্যাদি কাহিনী ছান্দোগ্য উপনিষদে লক্ষিত হয়। আরণ্যকের কথা বললাম না, তবু একটু জেনে রাখা ভালো, সামবেদের একটি মাত্র আরণ্যক, তার নাম ছান্দোগ্য আরণ্যক। এটুকু জেনে রাখলে হবে, এখান থেকে আর ডিটেলস কোনো কিছু জানার দরকার নেই। তাহলে আজকে এই পর্যন্তই শেষ হলো সামবেদ সম্পর্কিত আলোচনা। পরের দিন নেক্সট টপিক আলোচনা করা হবে এবং আগামীকাল একটা ছোট্ট মক টেস্ট নেওয়া হবে। আপনারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকবেন।
আজকের মতো এখানেই, ধন্যবাদ।